প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল নিউজ চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। লাভের ভিত্তিতে সরকারের কাঠামো সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, যেটাকে আমরা ইংরেজিতে বলছি কনস্টিটিউশনাল মোনার্কি, এবং প্রজাতন্ত্র, যেটাকে আমরা বলি রিপাবলিক। এবার আমরা আরো কয়েকটি সরকারের কাঠামো যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটগুলো একটু দেখব। বিষয়গুলো আসলে অতি সহজ, যদি একটু মন দিয়ে আমরা বিষয়টা একটু অবজার্ভ করতে পারি, একটু দেখতে পারি, তাহলে এই সরকার কাঠামো সম্পর্কে একটা মোটামুটি ধারণা আমরা আয়ত্ত করতে পারবো। এবার যদি দেখি আমরা ক্ষমতা বন্টন, গতটা যেমন আগেটা দেখেছি ক্ষমতা লাভ, আর একটা হচ্ছে ক্ষমতা বন্টনের ভিত্তিতে। এই ক্ষমতা বন্টনের ভিত্তিতেও সরকারের কাঠামোকে আমরা এখানে ভাগ করতে পারি তিন ভাগে। এটি বলে এক কেন্দ্রিক সরকার, এটাকে আমরা বলছি, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, আরেকটা হচ্ছে কনফেডারেশন। কনফেডারেশন তো এক কেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্র সরকার কি, এগুলো সম্পর্কে আমরা একটু পরে মোটামুটি একটু আলোচনা করব। তার আগে আমরা কাঠামোর রূপগুলো একটু দেখে নিই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ক্ষমতা বন্টন, অর্থাৎ সরকারের যে ক্ষমতাগুলো আছে, যে রাষ্ট্রীয় ক্ষমতাগুলো আছে, সরকার যে ক্ষমতাগুলো এক্সারসাইজ করে, যে ক্ষমতাগুলো ব্যবহার করে, এই ক্ষমতা বন্টনের একটা ব্যাপার আছে। এই বন্টনের জায়গা থেকে আমরা সরকারকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক কেন্দ্রিক সরকার, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার, আর একটা হচ্ছে কনফেডারেশন। তো আমাদের আলোচনাটা মোটামুটি থাকবে এই এক কেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের প্যাটার্নটা কি, ধরনটা কি, এই দুইটা বিষয়কে আমরা একটু জোর দিয়ে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করতে পারি আইন ও শাসন বিভাগের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে। মধ্যকার সম্পর্ক অর্থাৎ আইন ও শাসন বিভাগের মধ্যে যে সম্পর্ক আছে, এই সম্পর্ক ভিত্তিতে সরকারকে আমরা ভাগ করতে পারি। এরূপ সরকারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত, আরেকটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত। মন্ত্রী পরিষদ শাসিত অর্থাৎ আইন ও শাসন বিভাগের মধ্যকার যে সম্পর্কটা আছে, এই সম্পর্ক ভিত্তিতে সরকারকে ভাগ করা যায় রাষ্ট্রপতি শাসিত সরকার এবং মন্ত্রী পরিষদ শাসিত সরকার। আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে কি বোঝায়, মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলতে কি বোঝায়, এগুলো একটু আলোচনা করবো। অর্থাৎ আমাদের আলোচনা এই এক কেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার, মন্ত্রী পরিষদ শাসিত সরকার, এই চারটা বিষয়ের উপর আমরা একটু জোর দেব। তো আমরা এই দেখলাম যে মোটামুটি সরকারের বিভিন্ন ধরনের কাঠামো আছে। সরকারের এই বিভিন্ন কাঠামো রাষ্ট্রভেদে ভিন্ন ভিন্ন হয়, রাষ্ট্রের ধরন ভেদে বিভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ যে রাষ্ট্র যে ধরনের আইডিওলজিতে বিশ্বাসী, যে ধরনের আদর্শে বিশ্বাসী, ঠিক তাদের সরকারটাও ঠিক একইভাবে ওইভাবেই পরিচালিত হয়। আমরা এখন দেখব যে সরকারের যে আধুনিক কাঠামো, অর্থাৎ অনেক দার্শনিক অনেকভাবে সরকারের কাঠামোকে বর্ণনা করেছেন। তো
তো আমরা যদি আধুনিক কাঠামো এবং সবথেকে সহজ সাবলীল যে কাঠামো সেটা যদি দেখতে চাই, তাহলে আমাদের অনুসরণ করতে হবে লিককের সরকারি কাঠামোটা। তো লিকক তিনি সরকারের যে কাঠামোটা দেখিয়েছেন, আধুনিক সরকারের যে কাঠামোটা, সেটা এরকম লিককের কাঠামো। লিককের সরকার কাঠামো। এই লিককের সরকার কাঠামোটা কেমন হচ্ছে আধুনিক সরকারের, এই রূপটা কি আমরা একটু দেখব। আধুনিক সরকার, এটাকে প্রথম পর্যায়ে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে স্বৈরতন্ত্র। অর্থাৎ প্রথম পর্যায়ে এটাকে দুই ভাগে ভাগ করেছে। স্বৈরতন্ত্র তো আমরা জানি, স্বৈরতান্ত্রিক সরকার কি। স্বৈরতন্ত্র সরকারের মধ্যে কিন্তু আবার অর্থাৎ গণতান্ত্রিক সরকারের মধ্যেও কিন্তু স্বৈরতান্ত্রিক রূপ থাকতে পারে। এছাড়াও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে থাকতে পারে। তারপর যে এক দেশীয় যে সরকার বা এক নেতার যে সরকার আছে, এই জাতীয় সরকারে এই স্বৈরতন্ত্রের প্যাটার্নটা রূপ লাভ করে। এখন আমরা থাকবে এই গণতান্ত্রিক যে সরকার আছে, এই সরকারের কাঠামোটাকে তিনি আবার দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে নিয়মতান্ত্রিক অর্থাৎ নিয়মতান্ত্রিক সরকার যেখানে থাকে, আর একটা হচ্ছে প্রজাতন্ত্র। এই নিয়মতান্ত্রিক সরকারটা এই রূপটা কেমন, এটা অনেকটা আমরা বলি যে রাজা রানী শাসিত যে সরকারগুলো, বা এখানে যদি আমরা বলি যে আমির সুলতান বাদশাহ শাসিত যে সরকারগুলো আছে, এই প্যাটার্নটাকে যেমন, অর্থাৎ এই সরকারে যে সরকার প্রধান, এই প্রধান নির্বাচিত হয় কিসের মাধ্যমে? নির্বাচিত হচ্ছে উত্তরাধিকার কিংবা মনোনয়নের মাধ্যমে। বিশেষ করে উত্তরাধিকারের মাধ্যমে এই নিয়মতান্ত্রিক সরকার যে সরকার প্রধান আছেন তিনি নির্বাচিত হন। এখন প্রধান বিষয়টা হচ্ছে প্রজাতন্ত্র। এই প্রজাতান্ত্রিক সরকারের রূপটা কি আমরা দেখি। ওই প্রজাতান্ত্রিক সরকার রূপটা আবার দুই রকম। একটা হচ্ছে সংসদীয় আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। সংসদীয় সরকারের অর্থ হচ্ছে যে এখানে সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, মন্ত্রী পরিষদ। আর রাষ্ট্রপতি হচ্ছে এখানে রাষ্ট্রপ্রধান। অর্থাৎ এই জাতীয় সরকারের রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপ্রধান হিসাবে এবং সরকারের নির্বাহী প্রধান হিসেবে একই ব্যক্তির ক্ষমতা ব্যবহার করবে। আর সংসদীয় সরকারে রাষ্ট্রপতি একজন থাকবেন, তিনি সাধারণত নমিনাল হেড থাকেন, অর্থাৎ তার কার্যত কোনো ক্ষমতা থাকে না। আর সংসদীয় সরকার অর্থাৎ মন্ত্রীরা মিলে যে সরকারটা পরিচালনা করে, এটাকে আমরা বলছি সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তো এই ব্যবস্থার যে কিছু একটা উদাহরণ আমরা বলতে পারি, যেমন সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থার মধ্যে আমরা বলতে পারি যে কারা আছে, যেমন বাংলাদেশ, ভারত, তারপর এখানে আমরা বলতে পারি যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্য, অর্থাৎ যেখানে প্রধানমন্ত্রী বিদ্যমান। এরপর আমরা আসতে পারি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার যে উদাহরণ, সেখানে আমরা বলতে পারি, এখানে আমরা দিতে পারি ইউএসএ কে, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্র হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার একটি উল্লেখযোগ্য উদাহরণ। এছাড়াও আছে আমাদের পার্শ্ববর্তী দেশ চীন আছে, চীনও কিন্তু এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্যাটার্নটা গ্রহণ করেছে। এখন এই সংসদীয় বা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার কিন্তু দুইটা রূপ আছে। একটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা কিন্তু এক কেন্দ্রিক হতে পারে। আমি একটু উপরে চলে যাই,
একটু লেখার সুবিধার্থে আমরা একটু উপরে আলোচনা করব। এগুলো কিন্তু আলোচনা হচ্ছে লিখকের যে আধুনিক সরকার কাঠামো, এটা অর্থাৎ আমরা নিচে কি দেখলাম, সংসদীয়, সংসদীয়, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি। এই সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার, এই যে দুইটা প্যাটার্ন, এই দুইটা প্যাটার্নই আমি এখানে আলোচনা করছি। এই সংসদীয় সরকার ব্যবস্থার আবার দুইটা রূপ আছে, এককেন্দ্রিক, এককেন্দ্রিক সরকার, আর একটা হচ্ছে যুক্ত রাষ্ট্রীয়, অর্থাৎ যুক্তরাষ্ট্র বলতে কিন্তু যুক্তরাষ্ট্র দেশটাকে বোঝাচ্ছে না, যুক্তরাষ্ট্রীয় একটা প্যাটার্ন, একটা ধরন। এটাকে আমরা ইংরেজিতে বলছি হচ্ছে ফেডারেল, ফেডারেল গভর্নমেন্ট, ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট। এই একই রূপটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাতেও বিদ্যমান, অর্থাৎ এখানেও এককেন্দ্রিক আছে, এখানেও যুক্তরাষ্ট্রীয় আছে। এখন আমাদের একটু জানতে হবে এককেন্দ্রিক সরকারটা কি, যুক্তরাষ্ট্রীয় সরকারটা কি। তাহলে আমরা এই সরকার কাঠামো সম্পর্কে একটু পূর্ণাঙ্গ রূপ আমরা একটা লাভ করতে পারবো, একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের আসবে। এককেন্দ্রিক সরকার বলতে বোঝাচ্ছে, এটা সংসদীয় বা রাষ্ট্রপতি শাসিত উভয় যাই হোক না কেন, এককেন্দ্রিক শাসিত সরকার কাঠামোটা হচ্ছে এখানে আইনসভা হচ্ছে, আইনসভার কক্ষ হচ্ছে একটি, অর্থাৎ আমরা যদি সিম্পলি বুঝি আইনসভার কক্ষ একটি, এবং যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা এখানে কেন্দ্র এবং প্রদেশ থাকে, অর্থাৎ একটি রাষ্ট্রকে বিভিন্ন ছোট ছোট প্রদেশে ভাগ করে দেওয়া হবে। এবং এখানে যে আইনসভা, এই আইনসভার কক্ষ থাকবে দুইটি, অর্থাৎ এটাকে আমরা বলি যেটা সেটা হচ্ছে বাইক্যামেরাল পার্লামেন্ট, আর এককেন্দ্রিক সরকারের যেটা সেটাকে আমরা বলতে পারি ইউনিক্যামেরাল। তো যুক্তরাষ্ট্র ব্যবস্থাটার বিষয়টা কি, যুক্তরাষ্ট্র এখানে থাকবে হচ্ছে কেন্দ্র এবং প্রদেশ। যেমন আমরা উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি এখানে ভারত, তারপর আমরা এখানে ভারতকে আমরা উদাহরণ হিসেবে আনতে পারি, যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, কারণ ভারতের কেন্দ্র রয়েছে এবং কেন্দ্রের সাথে সাথে ভারতের প্রদেশ রয়েছে। বর্তমানে ভারতের কয়টি প্রদেশ রয়েছে, 29টি প্রদেশ আছে। এবং এককেন্দ্রিক সরকার অর্থাৎ যে রাষ্ট্রের কেন্দ্র, অর্থাৎ কেন্দ্রকে নিয়ে সমগ্র রাষ্ট্র কাঠামো বিদ্যমান, এবং এখানে আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। এটা উদাহরণ আমরা বলতে পারি বাংলাদেশ। এটাকে আমরা একটু সহজে বলতে পারি যে কিভাবে আমরা বলতে পারবো যে এই সংসদীয় ব্যবস্থার একটু খেয়াল রাখতে হবে, এই সংসদীয় ব্যবস্থার প্রধান অর্থাৎ সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, সরকার প্রধান সংসদীয়। এইখানে হচ্ছে যে সংসদীয় ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রধান যে পার্থক্যটা এখানে বিদ্যমান। সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধান এবং নির্বাহী প্রধান অর্থাৎ বা শাসন বিভাগের প্রধান, শাসন বিভাগের প্রধান হন প্রধানমন্ত্রী। অর্থাৎ এই সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধান এবং সরকার প্রধান হয়েও তিনি একাধারে শাসন বিভাগের প্রধান, তিনি শাসন বিভাগের সর্বময় কর্তা হিসাবে তিনি রাষ্ট্রের যত ক্ষমতা আছে তিনি সেটা ব্যবহার করবেন। এটা হচ্ছে সংসদীয়। এবং আরেকটা যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বিষয়টা কি হচ্ছে, যে এখানে সরকার প্রধান রাষ্ট্রপ্রধান এবং নির্বাহী বিভাগের প্রধান একই ব্যক্তি।
নির্বাহী বিভাগের প্রধান একই ব্যক্তি অর্থাৎ রাষ্ট্রপতি। এবং আরেকটা বিষয় হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার যৌথভাবে অর্থাৎ মন্ত্রিসভা যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে। আর যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা নির্বাহী প্রধান তিনি কিন্তু আইনসভার নিকট দায়ী থাকেন, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় শাসন বিভাগ তার কোনো কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে না। আর সংসদের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ তার সমগ্র কাজের জন্যই যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে। এটা হচ্ছে সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বেসিক পার্থক্য। তো এই দুইটা পার্থক্য অর্থাৎ সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত যাই হোক না কেন এগুলো কিন্তু কি হতে পারে, গণতান্ত্রিক হতে পারে। আবার এখানে এই প্যাটার্নটা কিন্তু ষড়যন্ত্র রূপ নিতে পারে। এবার আমরা দেখি রাষ্ট্রপতি শাসিত। তো রাষ্ট্রপতি শাসিত মানেই যে সেখানে এক কেন্দ্রিক সরকার থাকবে না তা কিন্তু না। রাষ্ট্রপতি শাসিত সরকার হইলেও সেখানেও এক কেন্দ্রিক থাকতে পারে। এর প্রধান উদাহরণ আমরা বলতে পারি চীন। চীনে কিন্তু শাসন অর্থাৎ আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যে ফেডারেল ফর্ম অর্থাৎ যুক্তরাষ্ট্র ফর্মের উদাহরণ আমরা সহজেই বলতে পারি যুক্তরাষ্ট্রকে। অর্থাৎ যে সরকার ব্যবস্থায় আইনসভা থাকবে এক কক্ষ বিশিষ্ট তাকে আমরা বলবো এক কেন্দ্রিক সরকার। যে সরকার কাঠামোয় আইনসভা দুই কক্ষ বিশিষ্ট তাকে আমরা বলবো যুক্তরাষ্ট্র সরকার। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের যে সরকারের যে কাঠামোটা, আধুনিক সরকারের কাঠামোটা এটা এরকম। আমি এখন মুছে ফেলি, আমরা এখন আরেকটি বিষয় একটু আলোকপাত করতে হবে। তো এই যে আমাদের সবগুলো এই যে সরকারগুলো দেখলাম, এই সরকার ছাড়াও কিন্তু এই সরকারের কাঠামো ছাড়াও কিন্তু সরকারের আরো বেশ কিছু কাঠামো বিদ্যমান। এই কাঠামোর মধ্যে আমরা কি কি আছে একটু দেখি। এই কাঠামোগুলো ছাড়াও কিন্তু আমরা বিভিন্ন ধরনের সরকার আছে, যেমন রাজতন্ত্র আছে, তারপর এখানে কোয়াজি ফেডারেল আছে। কোয়াজি ফেডারেল বলতে আমরা বুঝাচ্ছি হয়তো টার্মটা তোমাদের কাছে নতুন শুনতে নতুন লাগবে। কোয়াজি ফেডারেল অর্থাৎ হচ্ছে এটা ফেডারেলের যে রূপটা আছে সেই রূপটা বিদ্যমান কিন্তু পরিপূর্ণ ফেডারেল নয়। অর্থাৎ ফেডারেল সরকার বলতে বোঝাচ্ছে এখানে কেন্দ্রীয় সরকার এবং যে প্রাদেশিক সরকার প্রদেশ সমূহ থাকবে, এই সরকার সম্পূর্ণ পৃথক থাকবে। অর্থাৎ ক্ষমতা ব্যবহারের দিক থেকে তারা পৃথক পৃথক থাকবে। কোনো কেন্দ্র তার কোনো প্রদেশে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করবে না, এই জাতীয় ব্যাপারটাকে আমরা বলছি ফেডারেল। কিন্তু আরেকটা টার্ম যেটাকে আমরা উল্লেখ করলাম সেটা হচ্ছে কোয়াজি ফেডারেল। অর্থাৎ এটা ফেডারেলের মতো, ফেডারেল কিন্তু পরিপূর্ণ ফেডারেল হয়ে পারে না, কারণ এখানে কেন্দ্র প্রদেশের উপর হস্তক্ষেপ করে। যেমন আমরা দেখতে পারি ভারতে কিন্তু ফেডারেল সরকার কিন্তু পরিপূর্ণ ফেডারেল সরকার কিন্তু ভারতের নয়, কেননা এখানে কেন্দ্র তার বিভিন্ন কাজে প্রদেশের উপর হস্তক্ষেপ করে। তারপর এখানে দেখলাম রাজতন্ত্র। তারপর এখানে এক কেন্দ্রিক সরকার বলতে পারি। এক কেন্দ্রিক সরকার অর্থাৎ এক কেন্দ্রিক সরকার বলতে আমরা বোঝাচ্ছি যে এটা কি এক নেতা এক দেশ, অর্থাৎ একজন নেতা থাকবে, একটি দেশে একজন নেতা থাকবে এবং তিনি রাষ্ট্রকে পরিচালনা করবেন। এই ব্যবস্থাটাকে আমরা বোঝাচ্ছি এক কেন্দ্রিক সরকার। এরকম বিভিন্ন সরকার কাঠামো বিদ্যমান। অর্থাৎ সরকার হচ্ছে রাষ্ট্রের একটি বেসিক উপাদান, যে উপাদানটা রাষ্ট্রের যে রূপটা আছে, রাষ্ট্রের যে ধরনটা আছে সেই বিষয়গুলোকে প্রেজেন্ট করা হচ্ছে সরকার। এই জন্য লাস্কি কিন্তু সুন্দর একটা কথা বলেছেন। লাস্কি বলেছেন গভর্নমেন্ট ইজ দ্য স্পোকসম্যান। স্পোকসম্যান মানে হচ্ছে মুখপাত্র of a state।
গভর্নমেন্ট ইজ স্পোকসম্যান অফ এ স্টেট, অর্থাৎ লাস্টে বলছেন সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র, অর্থাৎ রাষ্ট্র কেমন চলবে কি না চলবে এটা সরকার রাষ্ট্রীয় যে আইন আছে এই আইন অনুযায়ী পরিচালনা করবে, অর্থাৎ শাসন পরিচালনার দায়িত্বই সরকার। এখন আমরা মোটামুটি দেখলাম যে সরকারের কাঠামোগুলো কি, সরকারি কাঠামোটা কেমন হয়। এখন আরেকটি যে প্রধান বিষয় সেটা আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে সরকারের যে বিভাগগুলো আছে, সরকারের অর্থাৎ অঙ্গ। আমরা সরকারি কাঠামো আলোচনা করলাম, আমরা সরকারের অঙ্গটা আলোচনা করব। সরকারের অঙ্গ, অঙ্গ বলি বা সরকারের বিভাগ যাই বলি না কেন, আমি এটাকে অঙ্গ থেকে আরেকটা সুইটেবল ওয়ার্ড আমি ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে স্তম্ভ। আমি সবসময় বলি স্তম্ভ, অর্থাৎ আমরা যদি দেখি একটি বাড়ির কিন্তু একটি বাড়ি টিকে থাকে কিসের উপর? কয়েকটি কলামের উপর, অর্থাৎ যেটাকে আমরা বলছি স্তম্ভের উপর। যে ওই স্তম্ভটা কতটুকু মজবুত হবে তার উপর ডিপেন্ড করছে বাড়িটা কতটুকু মজবুত হবে, কতটুকু স্থায়ী হবে। স্তম্ভ যদি নড়বড়ে হয়ে যায় তাহলে বাড়িও নড়বড়ে হয়ে যাবে, অর্থাৎ স্তম্ভ যদি নরম হয়, স্তম্ভ যদি ক্ষণস্থায়ী হয়, তাহলে রাষ্ট্রের সরকার কাঠামো ক্ষণস্থায়ী হয়ে যাবে। তো আমরা এখন একটু সংক্ষেপে সরকারের যে স্তম্ভগুলো আছে এই স্তম্ভগুলো একটু বা সরকারের যে প্রধান অঙ্গ এই অঙ্গগুলো একটু আলোচনা করব। সরকারের যে প্রধান স্তম্ভ বা অঙ্গ সেটা হচ্ছে তিনটি। এক, আইন বিভাগ। দুই, শাসন বিভাগ। আরটা হচ্ছে বিচার বিভাগ। তাহলে আমরা কয়টি অঙ্গ দেখলাম? এখানে তিনটি অঙ্গ দেখলাম, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এখন আমরা এই তিনটি বিভাগ নিয়ে সংক্ষেপে আলোচনা করব, যতটুকু না জানলেই নয়। কিন্তু আরেকটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে আধুনিক কালে বিভিন্ন সরকার কাঠামো বা সরকার ব্যবস্থায় আধুনিক কালে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে অনেকে এই তিনটি স্তম্ভের সাথে আরেকটি স্তম্ভ যোগ করতে চান, সেটা হচ্ছে নির্বাচক মণ্ডলী। নির্বাচক মণ্ডলী এটা কি সরকারের চতুর্থ স্তম্ভ বলে অনেকে এটাকে বলেন, যে এটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অর্থাৎ নির্বাচক মণ্ডলী হচ্ছে যারা সরকার কারা হবেন, সরকারের সদস্য কারা বা আইনসভার সদস্য কারা হবেন, এটা নির্বাচিত করার দায়িত্ব থাকে নির্বাচক মণ্ডলীর। এই জন্য এই নির্বাচক মণ্ডলীকে বলা হচ্ছে সরকারের অন্যতম একটি স্তম্ভ। কিন্তু তারপরেও আমরা আমাদের আলোচনায় সীমাবদ্ধ থাকবে মোটামুটি এই তিনটি স্তম্ভ, যে তিনটি বিভাগ এই আলোচনায় আমরা প্রধান হিসাবে দেখব। এই তিনটি বিভাগের যে আলোচনাগুলো আছে এগুলো একটু আমরা দেখি। তাহলে প্রথমে দেখি আইন বিভাগ। সংক্ষেপে আমি আলোচনা করব। আইন বিভাগের কাজ কি? আইন বিভাগের কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিদ্যমান আইন আছে এবং অর্থাৎ রাষ্ট্রকে পরিচালনা এবং শাসন কাজের সুবিধার্থে যে আইনগুলো সেইগুলো তৈরি করার দায়িত্ব হচ্ছে এই আইন বিভাগের। এই আইন বিভাগ কিন্তু আবার আমরা আলোচনা করেছি আগে, তারপরে একটু তোমাদের জ্ঞাতার্থে আলোচনা করি। এই আইন বিভাগকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, আর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। এটা হচ্ছে আইন বিভাগের কাঠামো। কোন কোন দেশে আছে এই এক কক্ষ বিশিষ্ট আইনসভা, কোন কোন দেশে আছে
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তো এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়টা হচ্ছে কি, এখানে আইনসভা হচ্ছে আইনসভার কক্ষ একটি, অর্থাৎ কক্ষ মানে কিন্তু আমরা বাড়ির কক্ষ বা বাড়ির রুমকে বোঝাচ্ছি না। আর এখানে দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ এখানে দুইটি কক্ষ আছে। এই দ্বিকক্ষ কি কি? একটি হচ্ছে উচ্চ কক্ষ, আর হচ্ছে নিম্ন কক্ষ। তো এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় সবসময় নিম্ন কক্ষটা বেশি শক্তিশালী হয়। এই দুই একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন যদি আমরা ভারতের আইনসভা বলি, এখানে উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। ভারত উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ হচ্ছে রাজ্যসভা, আর নিম্ন কক্ষ আমরা বলছি লোকসভা। এই উচ্চ কক্ষে যে সদস্যরা তারা কিন্তু মনোনীত হচ্ছে বা তারা নির্বাচিত হচ্ছেন কিভাবে? হয় উত্তরাধিকার সূত্রে বা মনোনয়ন সূত্রে, বিভিন্নভাবে এই উচ্চ কক্ষের সদস্যরা কি হচ্ছে? তারা মনোনীত হচ্ছে। আর এই লোকসভা অর্থাৎ নিম্ন কক্ষের সদস্যরা সবসময় জনগণের সার্বজনীন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, জনগণের মাধ্যমে নির্বাচিত। এবার দেখি যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট, আর নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এবং যদি ইউকে দেখি, ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যে, তাহলে উচ্চ কক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস, আর নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স। মোটামুটি এটা হচ্ছে উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ। অর্থাৎ এই আইনসভাকেও আমরা, আইন বিভাগকেও আমরা দুই ভাগে ভাগ করছি, এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এটাকে আমার এবার দ্বিকক্ষ বিশিষ্ট দুই ভাগে ভাগ, একটা হচ্ছে উচ্চ কক্ষ এবং তার নিম্ন কক্ষ। আশা করছি তোমাদের বুঝতে অনেক সহজ হবে। আমাদের বইতে তোমাদের যে পাঠ্য বইগুলো আছে, পাঠ্য বইগুলোতে আরো বেশি ডিটেইল দেওয়া আছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এত ডিটেইলস মনে রাখা একটু কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য আমরা যত সহজে জিনিসটা মনে রাখতে পারবো, ততই আমরা জিনিসটা সহজে বুঝতে পারবো। আমরা এখন আমাদের যে আইন বিভাগটা আছে, এই আইন বিভাগটা যদি সংক্ষেপে বলি, আমাদের আইন বিভাগের বা আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। তো আমাদের এটা কিন্তু আবার সাংবিধান, অর্থাৎ সংবিধানে আমাদের এই জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা আছে। সংবিধানের 65 নং অনুচ্ছেদে বলা আছে যে একটি আইনসভা তৈরি হবে, এই আইন নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে আইনসভা তৈরি হবে এবং আইনসভার নাম হবে জাতীয় সংসদ। এই জাতীয় সংসদে আবার সদস্য হওয়ার যোগ্যতা অযোগ্যতা এটা সংবিধানে উল্লেখ আছে, কিভাবে হয় কিভাবে না হয়, যখন এগুলো ডিটেইলস ব্যাপার, এগুলো তোমরা বইতে একটু দেখলে এগুলো ইন ডিটেইলস পারবে। এই আইন বিভাগের কিছু কার্যাবলী আছে, আমরা জাস্ট এই কার্যাবলীগুলো একটু দেখব। এই কার্যাবলীগুলো কি কি? যেমন আইন বিভাগের প্রধান যে কার্যাবলী, এটাকে আমরা আইন বিভাগের কার্যাবলী আমরা জানি, আইন বিভাগের প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তাহলে প্রধান কার্যাবলীর মধ্যে প্রধান যে কাজটি হবে সেটা হচ্ছে আইন প্রণয়ন, অর্থাৎ রাষ্ট্রের জন্য যে প্রয়োজনীয় আইন, এই আইনগুলো আইনসভা প্রণয়ন করে থাকবে। 2, আইন সংশোধন পরিমার্জন, অর্থাৎ ওই বিদ্যমান যে আইনটা আছে ওই আইনের যত প্রয়োজনীয় সংশোধনী এগুলো আনার কাজ হচ্ছে আইনসভা। অর্থাৎ আইনসভার সদস্যরা তাদের ভোটাভুটির মাধ্যমে, তাদের সম্মতির মাধ্যমে, সাধারণত জাতীয় সংসদের আমাদের নির্বাচিত সংসদ সদস্য আছে 300 জন এবং মোট সদস্য 350 জন। এর মধ্যে 300 জন হচ্ছে নির্বাচিত এবং 50 জন হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। যদি এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সবসময়, আমাদের এমসিকিউতে কিন্তু বিষয়টা এভাবে আসে যে জাতীয় সংসদের নির্বাচিত আসন কয়টি, আবার এভাবে আছে জাতীয় সংসদের মোট আসন কয়টি। একটা খেয়াল রাখতে হবে মোট আসন এবং নির্বাচিত আসন।
যদি মোট আসন আসে তাহলে আমাদের অবশ্যই দিতে হবে 350টি, আর যদি নির্বাচিত আসন আসে তাহলে জাতীয় সংসদের নির্বাচিত আসন 300টি। খুব কেয়ারফুল, এটা প্রায় কিন্তু পরীক্ষায় আসে, অনেকেই এটা ভুল করে। এরপর হচ্ছে আরেকটি যে প্রধান কাজ, সেটা হচ্ছে সংবিধান প্রণয়ন এবং সংশোধন। অর্থাৎ সংবিধানকে বলি আমরা রাষ্ট্রের দর্পণ, একটি রাষ্ট্র কিভাবে হবে, একটি রাষ্ট্র কিভাবে চলবে, সরকার কিভাবে রাষ্ট্রকে পরিচালিত করবে। আমরা সরকারকে বলছি সরকার শক্তিশালী বা সরকারের ক্ষমতা প্রচুর, কিন্তু সরকারের ক্ষমতা উৎসটা কি? সরকারের ক্ষমতা উৎস কিন্তু এই সংবিধান। অর্থাৎ সরকার কিন্তু সংবিধানের বাইরে গিয়ে রাষ্ট্রকে পরিচালনা করতে পারবে না, এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রকে পরিচালিত করতে হবে সরকারকে। এরপর যদি আর যে কাজগুলো আছে, কিছু কিছু আছে যে নিয়োগ বিচার সংক্রান্ত কাজ। তারপর আরেকটা বড় কাজ আছে আইনসভার, সেটা হচ্ছে আইন বিভাগের, সেটা হচ্ছে আমরা বলছি অর্থ বিভাগ। অর্থাৎ যদি বাজেট বলি, যে রাষ্ট্রের বাৎসরিক যে বাজেটটা, এই বাজেটটা কিন্তু উত্থাপিত হচ্ছে, পাস হচ্ছে, সবই কিন্তু পাস হচ্ছে কোথায়? আইন বিভাগে, অর্থাৎ আইনসভায়। এটাকে আমরা বলি সাধারণত অর্থ বিল পাস। তারপর শাসন বিভাগকে নিয়ন্ত্রণ, আইনসভার একটা বড় কাজ হচ্ছে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ আমরা জানি যে শাসন বিভাগ বা সরকার যেটাই বলি না কেন, বা নির্বাহী বিভাগ যাই বলি না কেন, এই বিভাগ কিন্তু যৌথভাবে তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। অর্থাৎ জাতীয় সংসদে বিভিন্ন তর্ক, আলোচনা, সমালোচনার মাধ্যমে তার কাজের জবাবদিহিতার মাধ্যমে, শাসন বিভাগের কাজের জবাবদিহিতার মাধ্যমে আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। তো এগুলো হচ্ছে মোটামুটি যে আইন বিভাগের কাজ। আমরা এখন একটু চলে যাব শাসন বিভাগে। তোমরা এগুলোর সাথে বইতে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, তোমরা যদি আরেকবার একটু বই থেকে একটু চর্চা করো তাহলে বিষয়টা খুবই স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম আইন বিভাগের কাজ। এবার আমরা চলে যাব শাসন বিভাগ। সরকার তার এই যাবতীয় কার্যক্রম এই তিনটি বিভাগের মাধ্যমে পরিচালনা করে। আর সরকারের যে বিভাগ বা সরকার আমরা যেটাকে বলছি, সেটাই হচ্ছে মূলত শাসন বিভাগ। শাসন বিভাগ এর আরেকটি নাম হচ্ছে নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ বা আমরা যেটাকে বলি ইংরেজিতে এক্সিকিউটিভ বডি। তো শাসন বিভাগ একটি বিষয় আছে, এখানে শাসন বিভাগকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। একটা হচ্ছে রাজনৈতিক, আরেকটা হচ্ছে অরাজনৈতিক। শাসন বিভাগের রাজনৈতিক অংশটা, অর্থাৎ শাসন বিভাগ মূলত গঠিত হচ্ছে কিভাবে, যে সরকারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অন্যান্য মন্ত্রীদের নিয়ে কিন্তু এই শাসন বিভাগ গঠিত। অর্থাৎ এই পার্টটা কিন্তু রাজনৈতিক। তো এই শাসন বিভাগের আরেকটা পার্ট আছে অরাজনৈতিক। এই অরাজনৈতিক পার্ট কোনটা? অরাজনৈতিক পার্ট হচ্ছে যে সরকারের যে কর্মকর্তা কর্মচারী বিন্দু আছে, এই পার্টটাকে আমরা বলছি অরাজনৈতিক কাজ। অর্থাৎ তারা রাজনৈতিক, তারা নির্বাচিত না, তারা যোগ্যতার মাধ্যমে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হচ্ছে এবং সরকারের শাসন বিভাগের যাবতীয় কার্যক্রমকে ওই রাজনৈতিক বডিকে তারা হেল্প করছে। তো এই দুইটা বডির মাধ্যমে কিন্তু শাসন বিভাগ তার কার্যক্রম পরিচালনা করে। তো এখন আমরা একটু দেখি যে শাসন বিভাগে কি কি কাজ আছে, এই কার্যাবলীগুলো কি কি সংক্ষেপে। শাসন বিভাগের প্রধান যে কার্যাবলী সেটা হচ্ছে শাসন সংক্রান্ত কাজ। শাসন সংক্রান্ত অর্থাৎ রাষ্ট্রের যে শাসন, এটা কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা, জনশৃঙ্খলা রক্ষা করা, এগুলো সবই কিন্তু শাসন সংক্রান্ত কাজের মধ্যেই পড়ে। এরপর আরো আর যা যা আছে পররাষ্ট্র বিষয়। অর্থাৎ আমরা জানি যে বর্তমান
যুগে প্রত্যেকটি রাষ্ট্রই অপর রাষ্ট্রের সাথে প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে নির্ভরশীল। এই পররাষ্ট্র বিষয়ে যে যেমন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া বা পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন চুক্তি সম্পাদন করা, এগুলো সবই কিন্তু এই শাসন বিভাগের আওতাভুক্ত। এরপর আছে বিচারিক কাজ। শাসন বিভাগ তার কিছু কিছু হচ্ছে বিচারিক কাজও কিন্তু সম্পাদন করে থাকে। এছাড়া নিয়োগ ও অপসারণ অর্থাৎ এই যে রাজনৈতিক বডি আছে, এই রাজনৈতিক বডি নিয়োগ ও অপসারণ ক্ষমতা কিন্তু আছে কার কাছে? এই শাসন বিভাগের হাতে। সামরিক, আরেকটা হচ্ছে সামরিক, অর্থাৎ রাষ্ট্রের যদি কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়, যদি কখনো যুদ্ধ সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে বা যুদ্ধ সংঘটিত হয়, তাহলে কিন্তু শাসন বিভাগের অনুমতি, যেমন আমাদের দেশের রাষ্ট্রপতির অনুমোদন বা রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন হয় কোনো যুদ্ধ জারি করতে গিয়ে, তো শাসন বিভাগের যে বড় যে ভূমিকাটা সেখানে সেটা আছে যে সামরিক যে দায়িত্ব বা সামরিক যে কার্যাবলী, এই কার্যাবলী সম্পাদনের মাধ্যমে। এগুলো মোটামুটি শাসন বিভাগের কাজ। আমরা লাস্ট যে ভাগটা, এই ভাগে চলে যাব, সেটা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ আমরা যেটাকে ইংরেজিতে বলছি জুডিশিয়ারি ডিপার্টমেন্ট। তো বিচার বিভাগের কাজ আমরা সবাই জানি। বিচার বিভাগের কাজ হচ্ছে বিচার করা বা আইন, বিদ্যমান যে আইন আছে এই আইনের সাথে সামঞ্জস্য রেখে বা এই আইনের মাধ্যমে অপরাধীকে দণ্ড দেওয়া। শুধু অপরাধীর দণ্ড নয়, অন্যান্য যে বিচারিক যে দায়িত্বগুলো আছে, যেমন কোনো মীমাংসা করা, আইনের ব্যাখ্যা দেওয়া, এই সব যে দায়িত্ব, এই সকল দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের উপর। তো বিচার বিভাগের যে আমাদের দেশেও কিন্তু বিচার বিভাগ যেটা আছে সেটাও কিন্তু সাংবিধানিক আমরা বলতে পারি। যেমন আমাদের সর্বোচ্চ যে বিচার বিভাগ আমরা বলছি সুপ্রিম কোর্টকে, এই সুপ্রিম কোর্ট কিন্তু দুইটা ডিভিশনের বা সুপ্রিম কোর্ট দুইটা বিভাগ আছে। এই সুপ্রিম কোর্ট দুইটা বিভাগের মধ্যে হাইকোর্ট আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এবং এই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের যে গণতন্ত্র বাংলাদেশের সংবিধানের 94তম অনুচ্ছেদের মাধ্যমে বা 94 অনুচ্ছেদের মাধ্যমে, এর মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা লাভ করে। এছাড়া সংবিধানে আমরা দেখি 95, 96তে যে অনুচ্ছেদগুলো আছে, এই অনুচ্ছেদের বিচারপতি নিয়োগ, তারপর বিচারপতি অপসারণ ক্ষমতা, এই বিষয়গুলো এই আমাদের সংবিধানের আওতায়। এবং যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ইনি কিন্তু নিয়োগপ্রাপ্ত হন কিসের মাধ্যমে? নিয়োগপ্রাপ্ত হচ্ছেন শাসন বিভাগের মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্রপতির মাধ্যমে। রাষ্ট্রপতি তিনি শাসন বিভাগের তিনি অন্যতম প্রধান, রাষ্ট্রের প্রধান, এবং তার রাষ্ট্রীয় সকল কার্যক্রম কিন্তু শাসন বিভাগের প্রধানমন্ত্রী পাওয়ার এক্সারসাইজ করলেও সেটা কিন্তু রাষ্ট্রপতির নামে হয়। তো এই রাষ্ট্রপতি তিনি প্রধান বিচারপতিকে নিয়োগদান করেন এবং অন্যান্য যে বিচারপতি আছে, প্রধান বিচারপতি পরামর্শক্রমে অন্যান্য বিচারপতিদের তিনি নিয়োগদান করেন। তো এই যে বিচার বিভাগের কাজের মধ্যে আমরা চলে যাই, কার্যক্রমগুলো কি কি আছে। বিচার বিভাগের কার্যক্রম হচ্ছে, প্রধান কাজ হচ্ছে বিচারিক কাজ, অর্থাৎ আইনের অপরাধীদের দণ্ড দেওয়া। তারপর হচ্ছে আইনের ব্যাখ্যা, অর্থাৎ বিদ্যমান কোনো আইনের যদি অসঙ্গতি মনে হয় তাহলে সেই আইনের ব্যাখ্যা দান করতে পারে, এই ব্যাখ্যা দানের কাজ হচ্ছে বিচার বিভাগের। তারপর সংবিধানের ব্যাখ্যা, এই একটি গুরুত্বপূর্ণ কাজ আইন বিভাগ করে থাকে। সংবিধানের ব্যাখ্যা দিয়ে থাকে বিচার বিভাগ। সংবিধানের কোনো অনুচ্ছেদ নিয়ে যদি কোনো সংঘর্ষ দেখা যায় তাহলে বিচার বিভাগ সেখানে দায়িত্ব পালন করে। এই যে সমস্যাটা আছে বা অস্পষ্টতা আছে, এই অস্পষ্টতাকে বিচার বিভাগ স্পষ্ট করে দেয় তার ব্যাখ্যার মাধ্যমে। তারপর আরো যে কয়েকটা কার্যক্রম আছে, গুরুত্বপূর্ণ কার্যাবলী আছে, এর মধ্যে আছে
যে বিচার বিভাগীয় পর্যালোচনা, বিচার বিভাগীয় পর্যালোচনা, ইংরেজিতে এটাকে বলছে জুডিশিয়াল রিভিউ। অর্থাৎ কোনো আইন যদি পাশ হয়, যে আইনসভায় যদি কোনো আইন পাশ হয়, তাহলে সেই আইনের চ্যালেঞ্জ বিচার বিভাগ করতে পারে। সে যদি বিচার বিভাগ মনে করে যে বিদ্যমান আইনটি রাষ্ট্রের সাথে সংগতিপূর্ণ নয়, তাহলে বিচার বিভাগ ওই শাসন বিভাগের আইনকে পর্যালোচনা নিয়ে এসে এটাকে রাখতেও পারে, বা এটাকে সংশোধনের আদেশ দিতে পারে, কিংবা এটাকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করতে পারে। এটাকে আমরা বলছি বিচার বিভাগীয় পর্যালোচনা। আরেকটা বিষয় যেটা হচ্ছে মৌলিক অধিকার সংরক্ষণ, মৌলিক অধিকার সংরক্ষণ। সংরক্ষণ কার মৌলিক অধিকার? জনগণের মৌলিক অধিকার। জনগণের যে মৌলিক সংবিধানে জনগণের যে মৌলিক অধিকারগুলো বর্ণিত আছে, এই অধিকারকে সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে বিচার বিভাগ। অর্থাৎ জনগণ যদি মনে করে যে তার কোনো আইনের মাধ্যমে তার যে মৌলিক অধিকার আছে সেই অধিকার থেকে সে ব্যাহত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাহলে সে অবশ্যই হাইকোর্টে সে অবশ্যই বিচার বিভাগের কাছে বিচার জানাতে পারে, বিচার চাইতে পারে। অর্থাৎ সে হাইকোর্টে রিট করতে পারে। এইটা হচ্ছে মোটামুটি। আরো যে কাজগুলো আছে, যেমন তদন্ত করা, বিভিন্ন কেসের তদন্ত করার দায়িত্ব থাকে এই বিচার বিভাগের কাছে। তো মোটামুটি আমরা দেখলাম যে এই তিনটি বিভাগের কাজ মুছে ফেলে, অর্থাৎ সরকারের যে অঙ্গগুলো আছে এই তিনটা অঙ্গের মাধ্যমেই সরকার তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে, তার যাবতীয় কাজ সম্পাদন করে, এবং রাষ্ট্রীয় তার নিজ গতিতে এইভাবে এই তিনটি অর্গানের মাধ্যমে এগিয়ে যায় এবং সরকার তার দায়িত্ব পালন করে। তো এই ছিল আজকে আমাদের মোটামুটি আলোচনা সরকার কাঠামো, সরকারের অঙ্গসমূহ। তো প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমাদের এই বিষয়টা তোমাদের বোঝার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে অনেক উপকার আসবে। তাহলে আজ এ পর্যন্তই থাক। আমরা আগামী দিন আরো নতুন একটি অধ্যায় নিয়ে, বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততদিন সুস্থ থাকো এবং সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করো যাতে আমরা যে অন্ধকারের মধ্যে আছি, যে করোনা আক্রান্তের মধ্যে আমরা যেভাবে ভয়ের মধ্যে আছি, ভয় থেকে যেন আমরা দূরত হতে পারি। তো ধন্যবাদ সবাইকে।